আজকে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আলোচনা করব। তো কবিতাটি আলোচনার পূর্বে আমরা অতি সংক্ষেপে কবির কথা এবং কবিতা রচনার প্রেক্ষাপট একটু আলোচনা করে নিচ্ছি। আধুনিক যুগের কবি এই মৃদুল দাশগুপ্ত। কবির জন্ম 1955 খ্রিস্টাব্দে। পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত এবং মাতা শান্তনা দাশগুপ্ত। প্রতিবাদের কণ্ঠ নিয়ে লেখনী ধারণ করেছেন কবি মৃদুল দাশগুপ্ত। কোনো নির্দিষ্ট বাঁধা ধরা গণ্ডিতে আবদ্ধ নয় কবির কবিতার বিষয়। বর্তমানকে সামনে রেখে কবি এগিয়ে চলতে প্রয়াসী। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তবকে বিবেকের শাসনে দেখতে চেয়েছেন বলেই কবির হৃদয় এতটাই বেদনার্ত। যুগের যন্ত্রণা কবির প্রতিটি মুহূর্তে কবিকে ব্যথিত, ক্ষুব্ধ করে তোলে। কবিচিত্ত আকুলিত, ব্যাকুলিত হয়ে ওঠে। এক গভীর আর্তক্রন্দন কবির হৃদয়ে। তাই কবির কবিতায় থেকে গেছে দৃঢ় বলিষ্ঠ প্রতিবাদ। মৃদুল দাশগুপ্তের কয়েকটি কাব্যগ্রন্থ, এগুলি হলো জলপাই কাঠের এসরাজ, এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, ধান ক্ষেত থেকে প্রভৃতি। কবি তাঁর সাহিত্যের শ্রেষ্ঠত্বের জন্য 1995 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং 2012 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তাঁর ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আমাদের আলোচ্য বিষয়। কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির মধ্য দিয়ে সন্তানহারা জননীর বেদনার্ত হৃদয়ের কাছে তার সহানুভূতির কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। নারী জীবনের সার্থকতা মাতৃত্বে। সেই মাকে যদি অস্বাভাবিকভাবে অসময়ে সন্তানকে হারাতে হয় তাহলে তার ব্যথা হয় মর্মবিদারী। কবি বাস্তবে সিঙ্গুরের সিংহের ভেড়ি বাজেবেড়িয়া 2006 সালে তৎকালীন শাসক ভারী শিল্প গড়ে তোলার প্রচেষ্টায় যে দফসলি জমি অধিগ্রহণ করেছিল তার কথা বলেছেন। তারই প্রতিবাদে কৃষক পরিবারের মেয়ে বউরা রাস্তায় নেমেছিল। কবির বাড়ি ছিল এই অঞ্চলেই। তিনি স্কুল কলেজ জীবনে বন্ধুদের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন। দেখেছেন বিস্তীর্ণ ধানক্ষেত সবুজে ভরা। কৃষিজমি অধিগ্রহণের নোটিশ পড়ায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিল গ্রামের কৃষক। এমনকি প্রতিবাদের জন্য মাকে সন্তানও হারাতে হয় অকালে। কবি সন্তানহারা মায়ের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করেছেন এই কবিতায়। কবির অন্তর বলছে, আজ যদি তিনি সন্তানহারা মায়ের পাশে না থাকেন তাহলে তার লেখা, গান গাওয়া, ছবি আঁকা সবই তো বৃথা। তো কবিতার প্রেক্ষাপট আলোচনা একটু করে নিই, দিলে কবিতাটি তোমাদের বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। সময়টা 2006 সাল। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মধ্যবিত্ত মানুষের হাতে মাত্র 1 লক্ষ টাকায় একটি ছোট্ট ন্যানো গাড়ি তুলে দেওয়ার লক্ষ্যে টাটা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এই ন্যানো গাড়ি নির্মাণের কারখানার স্থল টাটাদের পছন্দ অনুযায়ী হুগলি জেলার সিঙ্গুরে নির্দিষ্ট হয়। শুরু হয় জমি অধিগ্রহণ। এলাকায় শিল্প হলে বহু বেকারের কর্মসংস্থান হবে এই আশায়
অনেকে জমি দান করে ন্যায্য মূল্য গ্রহণ করেন। আবার অনেক চাষি এই চাষযোগ্য জমি দানে অস্বীকৃত হয়ে প্রতিবাদে সামিল হন। শুরু হয় জমি রক্ষার আন্দোলন। ইতিমধ্যে অধিগৃহীত জমিতে টাটা কর্তৃপক্ষ কারখানার কাজ শুরুও করে দেয়। তো আমরা চলো ঘুরে আসি সেই সিঙ্গুরে। আমার সঙ্গে তোমরাও চলো। আমি তাহলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় না, কলকাতার নিকটবর্তী হুগলি জেলার সিঙ্গুরে। এই হলো তোমরা দেখতে পাচ্ছ এই সিঙ্গুর স্টেশন। এখানে আমরা নামলাম। এই সিঙ্গুরের অদূরবর্তী শ্রীরামপুরে কবি মৃদুল দাশগুপ্তের জন্ম। এইবার তোমাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি, দেখো, কয়েকটা জায়গা ঘোরাচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ তোমরা ন্যানো গাড়ি তৈরির জন্য টাটাদের নবনির্মিত কাঠামো, অর্থাৎ কারখানা শুরুর একেবারে প্রথম পর্ব। কারখানার যে প্রাচীর, তার পাশে নানা ধরনের সবজি চাষের ক্ষেত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওই যে কারখানার পাশে সবজি চাষ হচ্ছে, কারখানার প্রাচীরের পাশে। ওই কারখানা যেখানটায় তৈরি হচ্ছিল সেখানকার জমিও ছিল ঠিক এই রকম চাষযোগ্য জমি। এবার দেখো কারখানা স্থলে অস্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। ভেতরে অফিসারদের আনাগোনা, টাটা কর্তৃপক্ষের যে অফিসার যারা রয়েছেন তাদের আসা যাওয়া চলছে। অনুসারী শিল্প কারখানার জন্য স্থান নির্বাচন, অর্থাৎ শুধুমাত্র মোটর গাড়ি তৈরি তো হবে না, তার সঙ্গে তার যন্ত্রাংশ তৈরি, তার রিপেয়ারিংয়ের জন্যে সমস্ত যন্ত্রপাতি যে তৈরি, এই সমস্ত স্থান নির্বাচন এই সমস্ত চলছে। ভেতরটা দেখো পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত চলছে। নির্মাণ কাজ ভেতরে কত গাড়ি সব আছে, অফিসাররা আসা যাওয়া করছেন। এইবার এদিকটা এসো, দেখো, দেখতে পাচ্ছ ভেতরে অনেকখানি নির্মাণ কাজ শেষ হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, কারখানার শেড, ছাউনিটাও কিন্তু নির্মিত হয়ে গেছে। আর কি হয়েছে না, প্রাচীর নির্মাণ হচ্ছে কারখানার। স্থায়ী রাস্তা নির্মাণের কাজ চলছে, অর্থাৎ কলকাতার সঙ্গে এই কারখানার যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে। শুধুমাত্র কারখানা হলে তো হবে না, উন্নত যোগাযোগ ব্যবস্থা না হলে একটি বড় কারখানা কখনো স্থাপিত হতে পারে না। যে সমস্ত গাড়ি উৎপাদন হবে সেগুলি তো ট্রান্সপোর্ট করতে হবে, বাইরে পাঠাতে হবে, সেই জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার প্রয়োজন। তাই রাস্তা, এই প্রাচীরের কারখানার যে মূল প্রাচীর তার পাশেই দেখতে পাচ্ছ রাস্তা নির্মাণ হচ্ছে, সেই সঙ্গে স্ট্রিট লাইটও বসানো হচ্ছে, স্ট্রিট লাইট। হ্যাঁ, এইবার আমরা একটু দেখতে পাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে কারখানা। একটু মোটামুটি মোটর গাড়ি উৎপাদনের জন্য টাটা নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যেই এই গাড়ি উৎপাদন শুরু হবে এখানে। কি গাড়ি? ন্যানো গাড়ি। মাত্র 1 লক্ষ টাকায় পাওয়া যাবে এই সব গাড়ি। 1 লক্ষ, ভাবতে পারছো? 2টো মোটর সাইকেলের সমান এই গাড়িগুলি এখানে উৎপন্ন হবে। মধ্যবিত্তের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে এই গাড়ি সবাই কিনতে পারে তার চেষ্টায় এই গাড়ি নির্মিত হচ্ছে। গাড়ি হবে, উৎপাদন হবে, গাড়ি তৈরি হবে। এইবার ঘটল সেই ঘটনা কি না, অনেক চাষি জমিদানে অস্বীকৃত হলেন
এই চাষযোগ্য জমি তারা দান করবেন না, চাষযোগ্য জমিতে শিল্প করতে তারা দেবেন না। শুরু হলো আন্দোলন, জমি রক্ষার আন্দোলন। এই সেই আন্দোলনের ছবি দেখতে পাচ্ছ। আন্দোলন ক্রমশ তীব্র আকার নিল, এই আন্দোলন। এই সময় ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। কারখানার এই পেছনের দিকে দেখতে পাচ্ছ, পেছনের দিকটা, এই পেছনের দিকে একটি তরুণীর অপঘাত মৃত্যু ঘটে গেল। কারখানার এই পেছনের দিকে পাওয়া গেল মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ। কবিতায় মেয়েটির ছিন্ন ভিন্ন দেহর কথা কিন্তু বলা আছে। কে বা কারা হত্যা করে ফেলে গেছে মেয়েটিকে। দূর থেকে দেখতে পাচ্ছ কারখানার পেছনের দিকটা ঝোপে ভর্তি। এইখানেই ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। পরবর্তীকালে এই স্থানে সেই মেয়েটির স্ট্যাচু নির্মাণ করা হয়েছে। এই সেই স্ট্যাচু দেখতে পাচ্ছ। এই মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ এইখানে পাওয়া গেছিল। এই মেয়েটির অপঘাত মৃত্যু ঘটেছিল এইখানটায়। আলোচ্য কবিতায় কবিকে গভীরভাবে ভাবিত করে, এই ঘটনা কবিকে গভীরভাবে ভাবিত করেছিল। আলোচ্য কবিতায় কবি তারই কাব্যিক প্রতিবাদ জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে তিনি ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি লেখেন। স্পর্ধিত কণ্ঠে গর্জে ওঠেন, বলেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। অর্থাৎ এই সন্তানহারা জননীর যে আকুতি, তার পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েই কবির এই কবিতা। আমরা পরবর্তী তাহলে প্রেক্ষাপটটা আমরা বুঝতে পারলাম। তারপর যাই হোক, ওই কারখানা কিন্তু এখানে স্থাপিত হয়নি। তোমাদের জানিয়ে রাখি, টাটারা আন্দোলনের চাপে পিছু হটতে থাকে এবং তারা পশ্চিমবঙ্গ থেকে পাত্তাড়ি গুটিয়ে তারা চলে যায় গুজরাটে। এই ন্যানো গাড়ির কারখানা স্থাপিত হয় গুজরাটে। ফলে আমরাও সেই ন্যানো থেকে বঞ্চিত হই। এই সেই গাড়ি দেখতে পাচ্ছ, এই ন্যানো গাড়ি, এই গাড়িগুলো, এই ছবিতে যে দেখছো গাড়িগুলো, এইগুলো 1 লাখ টাকায় পাওয়া যেত এখানটায়। যাই হোক, সেটা আমাদের আলোচ্য নয়। আমাদের ওই কারখানার গেটের পিছনে পাওয়া অকালেই ঝরে যাওয়া একটি প্রাণ, একটি মেয়ের যে ছিন্ন ভিন্ন দেহ, সেটাই কবিকে গভীরভাবে ভাবিত করেছিল। তারই প্রতিবাদে এই কবিতাটি কবির লেখনী থেকে বেরিয়ে আসে। আমরা এরপরে কবিতাটি নিয়ে, কবিতার প্রত্যেকটি চরণ আমরা বিস্তৃতভাবে আলোচনা করব, ব্যাখ্যা করব। পরের আমরা আসছি কবিতার আলোচনা।